জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অনলাইন ক্লাসে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে থাকব। আমাদের আজকের কোর্স নম্বর 23-16-09। আমাদের কোর্সের নাম সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলিম, আর আমাদের লেকচার নম্বর আজকে 05। আমাদের লেকচারের শিরোনাম ফ্রান্সে মুসলমানদের আগমন ও বিকাশ এবং ফরাসি সরকারের মুসলিম নীতি। আমরা আজকের লেকচারের শিরোনাম তাহলে দেখবো যে ফ্রান্সে মুসলমানদের কিভাবে আগমন ঘটেছিল এবং তাদের বিকাশ কিভাবে হয়েছিল এবং বর্তমানে সময়ে মুসলমানদের প্রতি কি নীতি গ্রহণ করছে ফরাসি সরকার সেই সম্পর্কে দেখবো। আর আজকে আমি তোমাদের সাথে থাকবো আমি যে মোস্তাফিজুর রহমান মিঠু, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা। আমরা দেখবো তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখবো যে ফ্রান্সে মুসলমানরা কখন কিভাবে আগমন করেছিল, তাদের অবস্থান কেমন, তাদের কিভাবে তাদের বিকাশ হয়েছিল এবং ফরাসি যে আমরা জানি যে গোটা ইউরোপের ভেতরে সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ একটা দেশ হচ্ছে এই ফ্রান্স, এবং এই ফ্রান্সে যে ফরাসি সরকার তিনি মুসলমানদের প্রতি কিরূপ নীতি গ্রহণ করেছে আমরা সেই সম্পর্কে জেনে নিব। তার আগে আমরা ফ্রান্সের একটা মানচিত্র এখানে দেখতে পাচ্ছি। আমাদের যেহেতু আলোচনার বিষয় যে ফ্রান্সে মুসলমানদের অভিবাসন বা আগমন, সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রান্সের মানচিত্র। তার একটু আরো যদি ব্যাকগ্রাউন্ডে যাই, আমরা দেখি যে স্পেনের লাগা হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেনের নিকটে, এবং সবচেয়ে বড় কথা যে স্পেনের সীমান্ত আর ফ্রান্সের সীমান্ত একই। সুতরাং স্পেন কিন্তু দীর্ঘ সময় মুসলিম শাসনাধীন ছিল। আমরা সে সম্পর্কে আরো পরে আলোকপাত করবো। ম্যাপটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে স্পেনে এবং ফ্রান্স যেহেতু সীমান্তবর্তী দুইটা দেশ, সুতরাং স্পেনে যেহেতু ইসলামের আবির্ভাব ঘটেছে, সুতরাং ফ্রান্সে স্পেনের আবির্ভাব ঘটেছে একইভাবে বা সমসাময়িক সময়। আমরা সেই সম্পর্কে দেখবো। এখন আমরা দেখবো যে ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ হচ্ছে এই ফ্রান্স, যার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো ইসলাম। ওটা ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের সূচনা লগ্ন থেকেই, ইসলামের সেই প্রারম্ভিক কাল থেকে বা সূচনা লগ্ন থেকেই মুসলমানরা তাদের ধর্মকে প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে। মুসলমানরা সেই ইসলামের প্রারম্ভ কাল থেকে ইসলামের জয় জয়কার, সেই সময় থেকে মুসলমানরা ইসলামের তরিকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময়ে মুসলমানরা প্রথম ইউরোপে বিজয়ী বেশে প্রবেশ করে। খলিফা আল ওয়ালিদের সময়ে মুসলমানরা তাদের এই সৌর্যবীর্য বেশি দিন ধরে রাখতে পারে না, এটা সত্য। কিন্তু ইউরোপের যে সম্মিলিত খ্রিস্টান শক্তির নিকট তারা পরাজিত হয় অনেক পরে বা এক পর্যায়ে ইউরোপের বিভিন্ন অঞ্চল হতে মুসলমানদের ফ্রান্সে নিবাসে পাঠানো হয় এবং ধীরে ধীরে ফ্রান্স হয়ে ওঠে গোটা পশ্চিম ইউরোপের মুসলিম অধ্যুষিত একটা বড় দেশ। সুতরাং ফ্রান্সে মুসলিম অভিবাসীদের উল্লেখযোগ্য অধ্যায় আছে, আমরা সে সম্পর্কে এখন দেখি। তার পূর্বে আমরা এখন দেখবো যে যেহেতু পশ্চিম ইউরোপের একটা দেশ ফ্রান্স এবং স্পেনের লাগা একটা দেশ ফ্রান্স, সুতরাং স্পেন এবং ফ্রান্সে কিভাবে ইসলামের আবির্ভাব ঘটেছিল, মুসলমানদের বিস্তার ঘটেছিল সে সম্পর্কে আমরা একটু দেখে নেই। আমরা এখানে গোটা ইউরোপের একটা মানচিত্র দেখতে পাচ্ছি, আর ইউরোপের মানচিত্রের আমরা দেখছি যে এইখানে গোটা ফ্রান্সের মানচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আছে স্পেন, এই অঞ্চল হচ্ছে স্পেন এবং এই অঞ্চল হচ্ছে ফ্রান্স, এই গোটা ফ্রান্স অঞ্চল। ইউরোপে আমরা এখন দেখবো তাহলে ইউরোপে মুসলিমদের আগমন কিভাবে ঘটেছিল। আমরা সে সম্পর্কে দেখলে তাহলে ফ্রান্সে মুসলমানদের আগমনের ইতিহাস আমরা জেনে যাব। আমরা যদি দেখি যে স্পেনে, ইউরোপে, the presence of Muslims in one or another part of the continental Europe probability goes as far back in time as historical Islam. এখানে বলছে এই বিখ্যাত উক্তি দিয়েছে মুসলমানদের ইউরোপের ভূমিতে মুসলিমদের আগমন সম্পর্কে দিয়েছে জর্জেন এস নেলসন, দ্য মুসলিম ইসলাম ওয়েস্টার্ন ইউরোপ। এখানে তিনি বলছেন যে ইসলামের প্রারম্ভ কাল থেকে ইসলামের সুমহান বাণী পৃথিবীর সমস্ত প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীগণ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল।
এরই পথ ধরে এশিয়া এবং আমেরিকা মহাদেশ, এশিয়া এবং ইউরোপ মহাদেশ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী এই শান্তিকামী মহাদেশ হচ্ছে ইউরোপ, এবং এই ইউরোপে মুসলমানদের সেই সময় একই সময় আগমন ঘটেছিল। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে ইউরোপে এই সভ্যতার ক্রমোন্নতিতে মুসলমানগণ ইউরোপে তাদের ঠিকানা হিসেবে বেছে নিয়ে। আলবেনিয়া, কসোভো, বসনিয়া হার্জেগোভিনা, এই ইউরোপের অনেক দেশ এগুলো হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও ইউরোপের অধিকাংশ দেশে মুসলিমরা সংখ্যালঘু। যেমন ফ্রান্সে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু একটা সম্প্রদায়। ইউরোপের ভূমিতে মুসলমানদের আগমন ঘটেছে মূলত দুইটা কারণে, একটা হচ্ছে পুল ফ্যাক্টর, একটা হচ্ছে পুল ফ্যাক্টর। এই পুল ফ্যাক্টর এবং পুশ ফ্যাক্টরের খ্রিস্টান অধিষ্ঠিত ইউরোপে মুসলমানদের আগমনের পশ্চাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এছাড়া অন্যান্য কারণগুলো হচ্ছে নেচার ফলে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশ উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশিক দেশ থেকে দাস এবং শ্রমিক হিসেবে অনেক মুসলমানগণ ইউরোপে আনা হয়। এরাই পরবর্তীকালে ইউরোপের ভূমিতে মুসলমানদের সম্প্রদায় গড়ে তোলে। ইউরোপে মুসলমানদের বর্তমান প্রেক্ষাপট, জার্মান সেন্ট্রাল ইনস্টিটিউশন ইসলাম আর্কাইভ এর মতে 2007 সালে ইউরোপে মুসলমানদের সংখ্যা ছিল 53 মিলিয়ন। জার্মানদের 16 মিলিয়ন মুসলমানভুক্ত দেশে বাস করে, মানে ইউরোপের যেসব অঞ্চল মুসলিম সংগঠিত সেসব অঞ্চলে। আইথার পন তার মতে 2050 সালে ইউরোপে প্রতি 5 জনে একজন হবে মুসলমান। ফিলিপ জেন্স এর মতে 2021 সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যা 25% হবে মুসলমান। সুতরাং ইউরোপের যে ক্রমোন্নতি মুসলমানদের সেটা আমরা স্পষ্ট লক্ষ্য করছি। ইউরোপে মুসলমানদের আগমন, ইউরোপে মুসলমানদের তথা ইসলামের আগমন ঘটে তিনটা পর্যায়ে। একটা হচ্ছে প্রাচীন যুগ, দ্বিতীয় পর্যায়ে মধ্যযুগ, তৃতীয় পর্যায়ে আধুনিক যুগ। এবং এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত দেখি। প্রাচীন যুগ, ঐতিহাসিক বিশ্লেষণ করলে দেখা যায় যে খ্রিস্টীয় 8ম এবং 9ম শতাব্দীতে ইউরোপে 3টে অঞ্চলে মুসলমানদের বসতি গড়ে উঠেছিল। একটা হচ্ছে আল আন্দালুস, একটা হচ্ছে সিসিলি, আর একটা হচ্ছে ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিট। আমরা এখন আল আন্দালুস তথা স্পেন দেখবো। যেহেতু ফ্রান্স স্পেন সীমান্তবর্তী একটা দেশ, সেহেতু স্পেনের যেহেতু মুসলিম বসতি স্থাপত্য হয়েছে, সুতরাং ফ্রান্সের মুসলিম বসতি চলে যাবে। যেমন 711 খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের নেতৃত্বে আল আন্দালুসিয়া বা স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠিত হয়েছিল আল ওয়ালিদের রাজত্বকালে। সেই সময় সিউটা দ্বীপে শাসন করেছিলেন কাউন্ট জুলিয়াস। তিনি তার আমন্ত্রণে সেই সময় সেই স্পেনের যে গথিক রাজা রডারিক তার শাসনের বিরুদ্ধে স্থানীয় জনগণ সার্ব এবং বারবাররা বিদ্রোহ হয়ে উঠেছিল, এবং তারা যেহেতু উত্তর আফ্রিকার লাগোয়া স্পেন এবং ইউরোপ, সেহেতু উত্তর আফ্রিকা যেহেতু মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেহেতু স্পেন তথা ইউরোপের নিকট দক্ষিণ ইউরোপের একটা দেশ স্পেন, এখানে ইসলামের হাওয়া লেগেছিল, এবং সেজন্য মুসা তার সেনাপতি তারিক বিন জিয়াদকে স্পেন আক্রমণের আমন্ত্রণে পাঠান। এবং 711 খ্রিস্টাব্দে মুসলমানরা ইসলাম জয় করে এবং মুসলমানরা ইউরোপের ভূমিতে বীর দর্পে পদার্পণ করেছিল সেই সময়ে। এবং যেহেতু স্পেনে মুসলমানরা আগমন করছে, সেহেতু স্পেনের লাগোয়া ফ্রান্সে মুসলমানদের প্রেনিস পর্বত অতিক্রম করে কিন্তু স্পেন দখলের পর প্রেনিস পর্বত অতিক্রম করে মুসলমানরা কিন্তু ফ্রান্সও দখল করেছিল। সিসিলি, তুনিশিয়ার আগলাবীয় শাসনকর্তা কাজী আসাদ বিন ফতের সময়ে 827 খ্রিস্টাব্দে সিসিলিতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে ইউরোপের একটা দ্বীপ, এবং সিসিলির মাধ্যমে ইউরোপের মুসলমানদের পদার্পণ ঘটে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু স্পেনেও ফ্রান্সেও মুসলমানদের পদার্পণ ঘটে। ভূমধ্যসাগরের আরেকটা দ্বীপ হচ্ছে ক্রিট, এটা তুরস্কের জন্য বিখ্যাত। সেই সময় আন্দালুসে তবে স্পেনীয় বাল্যতি বংশের নেতৃত্বে 827 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরীয় দ্বীপ এই ক্রিটে মুসলিম শাসনের গোড়াপত্তন হয়, এবং ভূমধ্যসাগরীয় দ্বীপ এই ক্রিটের মাধ্যমে ইউরোপের মুসলমানদের পদার্পণ করে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু ফ্রান্সেও মুসলমানদের আবির্ভাব ঘটেছিল। আমরা এখন দেখবো যে ফ্রান্সে মুসলমানদের আগমন বা আবির্ভাবের প্রেক্ষাপট। আমরা দেখি যে 716 খ্রিস্টাব্দের প্রথম দিকে ফ্রান্সে ফ্রান্সে আরব মুসলমানদের আগমন ঘটে। 716 খ্রিস্টাব্দে মুসলমান বাহিনী প্রেনিস পর্বতমালা অতিক্রম করে নরবন শহর দখল করে। প্রেনিস পর্বতমালা অতিক্রম করে একটা শহর নরবন, এই নরবন শহর মুসলমানরা দখল করে নেয়। প্রেনিস পর্বতমালা অতিক্রম করে এই নরবন শহর দখল করে, এবং এখানকার একটি গির্জাকে মুসলমানরা মসজিদে রূপান্তরিত করে। সেই সময় এই নরবন শহর দখল করে মুসলমানরা এই যে প্রেনিস পর্বতমালা অতিক্রম করে নরবন শহর দখল করে, এবং এখানকার একটি গির্জাকে মুসলমানরা মসজিদে রূপান্তরিত করে। সুতরাং উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম কিন্তু ফ্রান্সে
ইতিমধ্যে চলে গিয়েছে। এবং 721 খ্রিস্টাব্দে আল সামা বিন মালিকের নেতৃত্বে মুসলিম বাহিনী, মুসলিম সেনাপতির নাম ছিল আল সামা বিন মালিক, তার নেতৃত্বে গোটা মুসলিম বাহিনী তুলুজ নগর, ফ্রান্সের একটা নগর তুলুজ, এটা দখল করে নেয়। এবং 726 খ্রিস্টাব্দে মুসলমান বাহিনী ফ্রান্সের কেন্দ্রীয় নগরী লিওতে প্রবেশ করে বিজয়ী বেশে। এবং 731 খ্রিস্টাব্দে বোর্ডেক্স নগর দখল করে বিজয়ের সর্বোচ্চ চূড়ায় উপনীত হয় মুসলমানরা ফ্রান্সে। সুতরাং ফ্রান্সের অভ্যন্তরে কিন্তু মুসলমানরা ইতিমধ্যে চলে গিয়েছে মুসলমানরা। 716 খ্রিস্টাব্দে প্রেনিস পর্বত অতিক্রম করে নরবন শহর দখল করেছে এবং এখানে একটি গির্জাকে তারা মসজিদে রূপান্তরিত করেছে। 721 খ্রিস্টাব্দে আল সামা মালিকের নেতৃত্বে মুসলিম বাহিনী তুলুজ নগর দখল করেছে। 726 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী ফ্রান্সের কেন্দ্রীয় নগরী লিওতে প্রবেশ করছে এবং 731 খ্রিস্টাব্দে বোর্ডেক্স নগর দখল করে তারা বিজয়ের চূড়ান্ত শিখরে উপনীত হয়েছে। কিন্তু আমরা যদি দেখি এই ফ্রান্সের মুসলমানদের যে 739 খ্রিস্টাব্দে যে বোর্ডিক্স নগরী, তারপরে মুসলমানের সর্বোচ্চ উত্তোলিত, কিন্তু এই কিছুকাল পর চার্লস মার্টেলের নেতৃত্বে ইউডেক্স এখানে মুসলমানরা কিন্তু পরাজিত হয়। অতএব কতিপয় মুসলিম সৈন্য ফরাসিদের হাতে সেই সময় বন্দী হয়েছিল এবং পরবর্তীকালে তাদের উত্তর ফ্রান্সে নির্বাসিত করা হয়। এই যৌথ বাহিনী চার্লস মার্টেলের সহযোগিতায় ডিউক ইউডেক্স মুসলমানদের পরাজিত করে এবং কতিপয় মুসলিম সৈন্যকে ফরাসিরা এই মুসলিম সৈন্য উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম সৈন্য ফরাসিদের হাতে বন্দী হয়। পরবর্তীতে তাদের উত্তর ফ্রান্সে নির্বাসিত করা হয়। এটাকে মূলত আরব মুসলিমদের ফ্রান্সে প্রথম অবস্থান হিসেবে চিহ্নিত করা হয়। ফরাসিদের দ্বারা আন্দালুসিয়া পরাজিত না হওয়া পর্যন্ত ফরাসিদের দ্বারা আন্দালুসিয়ানরা এবং স্পেন এবং ফ্রান্স যৌথভাবে আন্দালুসিয়া তথা স্পেনে মুসলমানদের পরাজিত না হওয়া পর্যন্ত মুসলমানরা এই অবস্থা চলতে থাকে। আন্দালুসিয়া বা আরব মুসলমানরা এই সময় ফ্রান্সদের কাছে পরাজিত হয় এবং প্রায় 1.5 লক্ষ আরব মুসলিমকে অভ্যস্ত হিসাবে ফ্রান্সের দক্ষিণে স্থায়ী বসতি গড়ে তোলে। সুতরাং উল্লেখযোগ্য সংখ্যক 1.5 লক্ষ মুসলমান অভ্যস্ত হিসাবে ফ্রান্সের দক্ষিণে কিন্তু বসতি গড়ে তুলেছিল সেই সময়ে। অভিবাসন প্রক্রিয়া আমরা এখন দেখব। বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন উপনিবেশ প্রতিদ্বন্দ্বিতা, বিংশ শতাব্দীর প্রথম দিকে গোটা ইউরোপে চলছে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার যুগ এবং এই সময় চরম পর্যায়ে পৌঁছে তখন আল মাগরিব অঞ্চলের দিকে নজর পড়ে ফ্রান্সে। এবং 1900 থেকে এইখানে আমরা দেখব 1900 থেকে 2005 সালের মধ্যে 1900 সালের মধ্যে এখানে হবে 1900 থেকে 1905, আমার ভুল হয়েছে, 1900 থেকে 1905 সালের মধ্যে আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া ইত্যাদি ফরাসি উপনিবেশ প্রতিষ্ঠিত হয় গোটা আল মাগরিব তথা উত্তর আফ্রিকান মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে ফরাসিরা উপনিবেশ প্রতিষ্ঠা করে এবং বিশ্ববাজারে তাদের অবস্থানকে ধরে রাখা ও অর্থনীতির গতিশীলতা রাখার জন্য উপনিবেশিক জনগণকে তারা শ্রমিক হিসেবে ফ্রান্সে এনে ব্যবহার করত। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ফ্রান্সে অস্ত্র কারখানাগুলোতে শ্রমিকের চাহিদা বেড়ে যায় এবং এই চাহিদা পূরণ করার জন্য এই উপনিবেশিক দেশ থেকে কিন্তু মুসলিমদেরকে আনা হয় এবং অনেকটা শ্রমিক হিসেবে এখানে আনা হয় এবং বাধ্য করে জোর করে এই কারখানাগুলোতে কিন্তু শ্রমিক হিসেবে তাদের ব্যবহার করা হয়। এবং এইসব অভিবাসী যেসব শ্রমিক ছিল তাদের দিয়ে এইসব অভিবাসী শ্রমিকদের দিয়ে প্যারিস এবং লিও শহরে সেই সময় যেসব সুড়ঙ্গ পথ, আমরা জানি যে ফ্রান্সের যেসব টানেল গুলো আছে, এই টানেল গুলো বিপজ্জনক টানেল, এগুলো তৈরি হয়েছিল কিন্তু সেই মুসলিম অভিবাসী তথা মুসলিম শ্রমিকদের দ্বারা। এবং এখানে বলবো যে শ্রমিকদের এই আগমন দুই বিশ্বযুদ্ধ, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের চলছিল ফ্রান্সে মুসলমানদের সেই সময় আগমনের এই ধারাবাহিকতা। এবং এই অভিবাসীদের সংখ্যা দাঁড়াইছিল একসময় 1,32,000-এ। দুই বিশ্বযুদ্ধকালীন সময়ে এই অভিবাসীদের দাঁড়ায় 1,32,000-এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি কারণে মুসলিম নির্যাতকদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে ফরাসি সরকার প্যারিস শহরে একটি মসজিদ নির্মাণের অনুমতি দেয়। মানে ফ্রান্সে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায় এবং এই মানে মুসলমানদের সংখ্যা বা মুসলমানদের অভিবাসন বা মাইগ্রেশন উল্লেখযোগ্য পর্যায়ে এত পরিমাণ হয়ে গেছিল যে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে যায় এবং ফরাসি সরকার একসময় কি করে যে প্যারিসের নিকটবর্তী বা প্যারিস শহরে একটা মসজিদ নির্মাণের
অনুমতি দিয়েছিল ফরাসি সরকার, এবং যে উদ্বোধন করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট গেস্টন ডোমার্ক। এই মসজিদকে উদ্বোধন করেছিলেন এবং স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট এবং মরক্কো সুলতান মৌলা ইউসুফ যৌথভাবে। কারণ যেহেতু আমরা জানি মরক্কো এবং আলজেরিয়া এই অঞ্চলগুলো ফরাসিদের দখলে ছিল, এবং আলজেরিয়া ছিল ফরাসিদের সর্ববৃহৎ উপনিবেশ আফ্রিকার অঞ্চলে, এবং মরক্কোতে দীর্ঘদিন তারা ছিল। এবং মরক্কো সেই সময় যে সুলতান ছিল মাওলা ইউসুফ, তিনি এবং ফরাসি প্রেসিডেন্ট যৌথভাবে কিন্তু এই মসজিদগুলো, এই একটা মসজিদ প্যারিসের নিকটে এইটা উদ্বোধন করেছিল, এবং ফরাসি সরকার স্বয়ং এটা অনুমতি দিয়েছিল। ইসলাম ধর্মের স্বীকৃতি। আমরা জানি যে ফ্রান্স খ্রিস্টান ধর্মের, ফ্রান্সে যে খ্রিস্টান ধর্ম, ফ্রান্সের রাষ্ট্র ধর্ম খ্রিস্টান, এবং এই ধর্মের পর দ্বিতীয় বৃহত্তর ধর্ম হলো ইসলাম। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম। আমরা জানি যে ফ্রান্সে মুসলিম প্রায় 5 থেকে 6 মিলিয়ন। সুতরাং ইউরোপের ভূমিতে সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হচ্ছে দেশ হচ্ছে এই ফ্রান্স। দ্বিতীয় বৃহত্তর ইউরোপের ভূমিতে সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হচ্ছে এই ফ্রান্স, এবং অধিকাংশ মুসলিম এই ফ্রান্সের যেসব মুসলিম আছে এর অধিকাংশ মুসলিম গুলো এসেছে আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া থেকে। কারণ এই সব দেশ থেকে আগত হয়েছে এই মুসলিমরা। কারণ আমরা জানি যে উত্তর আফ্রিকার এই অঞ্চলে ফ্রান্স তাদের উপনিবেশ স্থাপন করেছিল, এবং ফ্রান্সের সর্ববৃহৎ উপনিবেশ ছিল এই আলজেরিয়া তথা উত্তর আফ্রিকা, এবং মরক্কো, তিউনিসিয়া দীর্ঘদিন ফরাসিদের উপনিবেশ হিসেবে ছিল। এবং এই ফরাসি গণমাধ্যম এই মুসলমানদের নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে, যেহেতু মুসলমানরা অনেক সংঘর্ষ। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে আলজেরিয়ার যে সময় আলজেরিয়ার স্বাধীনতা বিপ্লব হয়েছিল সেই সময় কিন্তু উল্লেখযোগ্য সংখ্যা বা উল্লেখযোগ্য হারে ফরাসি আলজেরীয় মুসলিম ফ্রান্সে অভিবাসী তথা মাইগ্রেট হয়েছে। তিউনিসিয়ার স্বাধীনতা যুদ্ধ কিংবা মরক্কোর স্বাধীনতা বা জাতীয়তাবাদী আন্দোলনে এই সময় উল্লেখযোগ্য সংখ্যা মুসলিম ফ্রান্সে অভিবাসী হয়েছে। আমরা এখানে বলছি যে ফরাসি গণমাধ্যম মুসলমানদের একটি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে এবং তাদেরকে সহিংস এবং সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করে, এবং এর পিছনে উল্লেখযোগ্য রসদ সংগ্রহ করে মূলত ইহুদি মিডিয়াগুলো। কারণ ইহুদিরা, আমরা জানি ইহুদিরা মুসলমানদেরকে প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে, এবং ইউরোপের কিন্তু উল্লেখযোগ্য মিডিয়াগুলো সবই ইউরোপ, শুধু ফ্রান্স না, ইউরোপের মিডিয়াগুলো কিন্তু একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণ করে কিন্তু ইহুদিরা নিয়ন্ত্রণ করে থাকে। এই অবস্থা পরিবর্তন করতে ও ফ্রান্সের মুসলিমদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফ্রান্সের জেনারেল ফেডারালিজমের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আল ভিখারি। তিনি 2000 সালে 28 জানুয়ারি মুসলমানদের দাবিগুলো আইনগত বৈধতা লাভ করে। তিনি মুসলমানদের যেসব দাবি দাবাগুলো এগুলো ফরাসি সরকারের কাছে দীর্ঘদিন ধরে উপস্থাপন করে, এবং একসময় এটা 2000 সালের 8 জানুয়ারি মুসলমানদের দীর্ঘদিনের বা লালিত স্বপ্ন বা চাওয়া দাবিগুলো এটা আইনগত বৈধতা পায়, এবং এর ফলে ফরাসি সরকার অন্যান্য ধর্মের ন্যায় ইসলাম ধর্মকে সুপ্রতিষ্ঠিত ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্সে। এবং ফ্রান্সে আরব মুসলিম ইতিহাসে এটা একটা যুগান্তকারী অধ্যায়, যেহেতু ফরাসি সরকার ইসলাম ধর্মকে একটা রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিয়েছে, একটা অন্যান্য ধর্মের নাই ইসলাম একটা ধর্ম। তারপর থেকে ফ্রান্সে খ্রিস্টান ধর্মের পর মুসলিম একটা সর্ববৃহৎ ধর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। এবং সেই 2000 সালে 8 জানুয়ারি যে ফরাসি সরকার ইসলামকে যে একটা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে, দ্বিতীয় রাষ্ট্রীয় ধর্ম, যেহেতু খ্রিস্টান ধর্ম তার অধ্যুষিত দ্বিতীয় একটা প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। এইখানে ফরাসি সরকারের স্বীকৃত সেই অনুচ্ছেদে ছিল যে ফ্রান্সে মুসলমানদের বসবাসের স্বাধীনতা থাকবে। সুতরাং স্বাধীনভাবে এখন থেকে তারপর থেকে ফ্রান্সে কিন্তু মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করতে পারছে, স্বাধীনভাবে তারা ইসলাম ধর্ম পালন করতে পারবে স্বাধীনভাবে। কারণ পূর্ববর্তী সময় দেখছি ফ্রান্সে ধর্ম কর্ম পালনে একটা বিশেষ বৈরিতা তথা বাধার সম্মুখীন হয়, এবং এই স্বীকৃতিপত্রের মাধ্যমে স্বাধীনভাবে মুসলমানরা কিন্তু ফ্রান্সে ধর্মকর্ম পালন করতে পারবে, ধর্ম অনুমোদিত পোশাক পরতে পারবে। ইসলাম যেসব ধর্মীয় অনুমোদন দিয়েছে ইসলামী পোশাক, দ্যাট মিন্স যেসব ধর্মীয় পোশাক এটা পরতে পারবে, এবং হালাল মাংস তারা ভক্ষণ করতে পারবে। কারণ আমরা জানি ইউরোপের অধিকাংশ দেশে কিন্তু শুকরের মাংস খুবই প্রসিদ্ধ এবং ব্যাপকভাবে চলে, মুসলমানদের যেটা সম্পূর্ণ হারাম। সেজন্য ধর্ম অনুমোদিত পোশাক এবং হালাল খাবারের অনুমতি কিন্তু এই সময় ফ্রান্স সরকার দিয়েছে মুসলমানদের। মসজিদ, কবরস্থান স্থাপনের অনুমতি কিন্তু এই স্বীকৃতিপত্রে দিয়েছে ফরাসি সরকার। ফরাসি সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক ফরাসিদের যে সংবিধান তার পূর্ণাঙ্গ সম্মান প্রদর্শন পূর্বক কিন্তু মুসলিমরা ঈদ সহ অন্যান্য উৎসব উদযাপন করতে পারবে, এই স্বীকৃতিপত্রে কিন্তু এটা উল্লেখ করা ছিল।
সুতরাং ফ্রান্সে কিন্তু মুসলমানরা একটা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু ইউরোপের বুকে একটা অন্যতম মানে সর্ববৃহৎ দেশ। ফ্রান্সে মুসলমানের সংখ্যা অনেক বেশি। ফ্রান্সে মুসলমানদের সংখ্যা। ফ্রান্সের রাজনৈতিক দল এবং মুসলিম সম্পর্কে নীতি, কারণ ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মুসলমানদের বিভিন্ন ভাবে দেখে। রাজনৈতিক দলগুলো ফ্রান্সে মুসলমানদের যে বিভিন্ন সময় অবস্থান, এরপরে যেহেতু উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ফ্রান্স অবস্থান করছে এবং মুসলমানদের সংখ্যা ক্রমান্বয়ে বা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, সেহেতু বিভিন্ন রাজনৈতিক দল মুসলমানদের সম্পর্কে বিভিন্ন রকম নীতি গ্রহণ করে। যেমন আমরা কয়েকটা রাজনৈতিক দলের দেখবো এখন যা পিআরপি। পিআরপি এখানে এই রাজনৈতিক দলটি ফ্রান্সের আরব মুসলিমদের ন্যায্য দাবিকে সমর্থন করে। এই দলটি আরব মুসলিমদের ন্যায্য যে দাবিগুলো, আরব মুসলমানদের যে ন্যায্য দাবি, সেগুলো তারা সমর্থন করে। এমনকি ফিলিস্তিন প্রশ্নে এই দল সবসময় আরবদের পক্ষে অবলম্বন করে। পিআরপি আরপিআর আরপিআর রেসেম্বলমেন্ট পুর লা রিপাবলিকো, এটা হচ্ছে ফরাসি ল্যাঙ্গুয়েজ। আবার আমরা যদি দেখি যে ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি, এটা ফ্রান্সের একটি বড় রাজনৈতিক দল। ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি ফ্রান্সের অন্যতম বড় রাজনৈতিক দল, যারা আরব সম্প্রদায়কে সমর্থন করে। এবং আরব এবং ইসরায়েল যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে এরা কিন্তু আরবদের পক্ষ অবলম্বন করেছিল। এই রাজনৈতিক দল ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি, এই দলটা ফ্রান্সের একটি অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল যেগুলো আছে তার ভিতরে একটা। দ্য সিটিজেন রিপাবলিকা মুভমেন্ট, এটা ফরাসি ভাষা। জেন পিয়েরে এই দলের প্রতিষ্ঠাতা। তিনি সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করে এই দল গঠন করেন। তিনি মূলত সোশ্যালিস্ট পার্টির একজন নেতা ছিলেন, কিন্তু এই সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করে তিনি নতুন এই দল গঠন করেন। তার কারণ ফ্রান্সের ইরাক নীতির কারণে। তিনি সেসব ইরাক আক্রমণের সময় কিন্তু তিনি একটা ঘোর বিরোধী ছিল ইরাক আক্রমণের, এবং তিনি সেই সময় সোশ্যালিস্ট পার্টি ক্ষমতা, এবং সোশ্যালিস্ট পার্টিরা চেয়েছিল, সোশ্যালিস্ট পার্টি ইঙ্গো মার্কিন হামলার সমর্থন যুগে ছিল, এবং তিনি তার বা এই সোশ্যালিস্ট পার্টি জেন পিয়ারে কিন্তু এটা পছন্দ হয়নি বা তার মতের বিরোধী ছিল। সেজন্য তিনি সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করে নতুন এই দল গঠন করেছিল। তিনি ফ্রান্সে আরব মুসলমানদের পক্ষের একজন অন্যতম নেতা। ফরাসিদের তিনি এই রাজনীতিবিদ সবসময় মুসলমানদের পক্ষে অবলম্বন করেন। দ্য গ্রিনস নয়েল মেমার আরব মুসলমানদের সমর্থক রাজনীতিবিদ একজন। তিনি একজন আরব মুসলিম সমর্থক রাজনীতিবিদ। ফিলিস্তিন প্রশ্নে এই দল সবসময় আরবদের পক্ষ অবলম্বন করে এবং মুসলিমদের প্রতি একটা সহানুভূতিশীল, সমবেদনাশীল একটা রাজনৈতিক দল। এবং এই দলটি দ্য ওয়ার্কার স্ট্রাগল পার্টি, এই রাজনৈতিক দলটি ফ্রান্সে আরব মুসলমানদের ন্যায্য দাবিকে সবসময় সমর্থন করে। দ্য ওয়ার্কার্স স্ট্রাগল পার্টি, এই রাজনৈতিক দলটি ফ্রান্সের যেসব আরব মুসলিমরা আছে তাদের কিন্তু সবসময় আরব মুসলমানদের যেসব ন্যায্য দাবি দাবা, এই দাবি দাবাকে সর্বদা সমর্থন করে এই দলটি। মুসলিম বিরোধী যেসব রাজনৈতিক দলগুলো আছে তার ভিতরে অন্যতম হচ্ছে ইউডিএফ, ইউনিয়ন পুর লা ডেমোক্রেটিকো ফ্রান্সিস। দলটি আরবদের প্রতি শত্রুতামূলক নীতির কারণে পরিচিত। এই দলটি আরবদের প্রতি সর্বদা শত্রুতামূলক নীতির কারণে পরিচিত। এই দলটি প্রচন্ড রকমের হিজাব বিরোধী এবং মুসলিম বিরোধী একটা দল হচ্ছে এই ইউডিএফ। এরা সবসময় মুসলমানদের হিজাব বিরোধী এবং এই হিজাবকে তারা কটাক্ষ করে এবং দেখতে হিজাবের বিরোধী প্রচন্ড। ডিএল ডেমোক্রেটিক্যাল লিবারেল, যেমন এটা আছে ইসরায়েলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটা হচ্ছে পরিচালিত হয়। এই দলটি, এই রাজনৈতিক দল, এই দলটি সবসময় আরব বিরোধিতার সাথে সম্পৃক্ত। এলডিএল ডেমোক্রেটিক্যাল লিবারেল, এটা ইসরায়েলের তথা ইহুদিবাদীদের একটা সমর্থন পুষ্ট একটা রাজনৈতিক দল। এফএন ফ্রন্ট নেশন, অভিবাসন বিরোধী একটা দল। এই দলটি সবসময় বিদেশিদের প্রতি শত্রুতা মনোভাব পোষণ করে থাকে, কারণ এই সময় আরব তথা মুসলিম অভিবাসন তথা যে কোনো অভিবাসীদের বিরোধী একটা দেশ এবং বিশেষত মুসলিম অভিবাসী বিরোধী একটা রাজনৈতিক দল ফ্রান্স হচ্ছে এটা মুসলিম বিরোধী একটা রাজনৈতিক দল। পশ্চিম ইউরোপের সর্বাধিক মুসলিম অভিবাসী দেশ হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের মোট জনসংখ্যার 60 জন মুসলমান, 100 জনের 7 জন হচ্ছে মুসলমান। এছাড়া আমরা যদি দেখি যে ফ্রান্সে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম রয়েছে, যেহেতু আমি এখানে বলছি যে ফ্রান্সে মোট জনসংখ্যার 7 জন হচ্ছে মুসলমান, 7 জন মুসলমান। এবং 1872 সালে যে আইন অনুযায়ী ফরাসি প্রজাতন্ত্র ঘোষণার মাধ্যমে
1872 সালে যে ফ্রান্সে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, এবং এই প্রজাতন্ত্রের এই ঘোষণার মাধ্যমে জাতিগত এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নাগরিকদের বিভক্ত করার যে নিষিদ্ধ করা নিষিদ্ধ করা হয় 1872 সালের সংবিধানে। জাতিগত এবং ধর্মীয় কোনো বিশ্বাসের ভিত্তিতে কোনো নাগরিককে বিভক্ত করা যাবে না। সকল ফ্রান্সে বসবাসকারী বা ফ্রান্সের নাগরিক, সকল নাগরিক সমান অধিকার বা সবাই আইনের দৃষ্টিতে সবাই সমান। প্রথম বিশ্বযুদ্ধে ফরাসিদের হয়ে আলজেরীয় সৈন্যদের আত্মত্যাগের কৃতজ্ঞতা স্বরূপ যুদ্ধ উত্তর সময় ফ্রান্সে মুসলমানদের গ্রহণ করা হয়। কারণ আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই মিত্র শক্তির পক্ষে ছিল একটা দেশ হচ্ছে ফ্রান্স। এই মিত্র শক্তির পক্ষে সেই সময় আমরা জানি যে আলজেরিয়া ছিল ফরাসিদের একটা উপনিবেশ, এবং এই আলজেরীয় মুসলিমরা ফরাসিদের হয়ে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছে, এবং তারা বীরত্বের বা সাহসিকতা পরিচয় দিয়েছে, এবং তারই স্বীকৃতি স্বরূপ অনেক মুসলিম সৈনিককে কিন্তু ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল, এবং সাথে সাথে তাদের নাগরিকত্ব প্রদান করা হয়েছিল, এবং তাদের সেই সময় উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ফ্রান্সে অভিবাসিত হয়েছে। তাছাড়া 1960 সালের আলজেরীয় নীতি, ফরাসি সরকারের 1960 সালের যে আলজেরীয় নীতি, এই আলজেরীয় নীতি ফ্রান্সে মুসলমানদের সংঘর্ষের অন্যতম কারণ। কারণ ফ্রান্সে সর্বাধিক মুসলিম অধিবাসীদের কারণ হলো ফরাসি সরকারের 1960 সালে আলজেরীয় নীতি। এই সময় ফ্রান্সে মুসলিম অভিবাসীদের মধ্যে প্রায় 6 লক্ষ ফ্রান্সের নাগরিক। ফ্রান্সের মুসলিম অভিবাসীদের মধ্যে প্রায় 6 লক্ষ ছিল এই সময় আলজেরীয় নাগরিক। আমি এখানে ফ্রান্সের নাগরিক বলছি, হবে আলজেরীয় নাগরিক। ফ্রান্সের মুসলিম অভিবাসীদের মধ্যে প্রায় 6 লাখ ছিল আলজেরীয় নাগরিক। মানে সরি, ফ্রান্সে যত মুসলিম অভিবাসীদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়, জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন সম্প্রদায়, বর্ণের, ধর্মের লোক ফ্রান্সে অভিবাসিত হয়েছে। এই অভিবাসীদের ভিতরে যত সময় বিভিন্ন সময় যেসব অভিবাসী হয়েছে, মাইগ্রেট পিপুল হয়েছে ফ্রান্সে, তার ভিতরে 6 লক্ষ ছিল মুসলিম, এবং এর ভিতরে 4,50,000 হলো হারকিস। এই হারকিস হচ্ছে সেই সকল সামরিক বাহিনীর সদস্য। হারকিস হচ্ছে সেই সকল সামরিক বাহিনীর সদস্য যারা আলজেরীয় স্বাধীনতার সময়ে আলজেরীয়র নাগরিক হয়েও আলজেরীয়দের বিরুদ্ধে ফরাসিদের হয়ে যুদ্ধ করেছে এবং ফরাসিদের সমর্থন দিয়েছে, এবং এদের অধিকাংশ ছিল আরবি ভাষী। এদের বাস প্যারিস, মার্লিসিস, লায়ন্সে, এবং এই আলজেরীয় ফ্রান্সের হয়ে এইসব যোদ্ধাদের কিন্তু ফ্রান্সে স্থায়ীভাবে বসতি বা নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এবং এই ফরাসি সরকার আলজেরীয় নীতি এখানে বলা হয়েছিল যে সকল আলজেরীয় ফরাসিদের নীতি গ্রহণ করবে তাদেরকে ফ্রান্সে স্থায়ীভাবে নাগরিকত্ব দেওয়া হবে। এবং এই ঘটনার পর বা এই ঘোষণার পর উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম আলজেরীয় ফরাসিদের হয়ে আলজেরীয় অধিবাসী হয়েও আলজেরীয়দের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, এবং আলজেরীয়দের স্বাধীনতা বা জাতীয়তাবাদী আন্দোলনে তারা কিন্তু বিরোধিতা ছিল, এবং তারা একসময় ফ্রান্সে চলে যায় এবং ফ্রান্সে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। ফ্রান্সে মুসলিম সম্প্রদায়, ফ্রান্সের মুসলমানরা সংগঠিত নয়, কারণ আমরা দেখি যে ইউরোপের অনেক দেশ, যেমন ব্রিটেনের সবচেয়ে বেশি সংগঠিত একটা সম্প্রদায় হচ্ছে মুসলিম, এবং ফ্রান্সে কিন্তু এইভাবে মুসলিমরা সংগঠিত নয়। 1968 সাল পর্যন্ত ফ্রান্সে কোনো মুসলিম কমিউনিটি গড়ে ওঠে নাই। মুসলিম আছে, অনেক সংখ্যক মুসলিম আছে ফ্রান্সে, কিন্তু তারা সংঘবদ্ধ নাই, সংগঠিত নয়, তারা বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তারা নির্দিষ্ট ভাবে কোনো প্ল্যাটফর্ম, মুসলিম প্ল্যাটফর্ম এখানে ফ্রান্সে গড়ে ওঠে নাই। 1968 সালের আগ পর্যন্ত কোনো কমিউনিটি গড়ে ওঠে নাই। 1982 সালে ফ্রান্সে মসজিদ ছিল 410টি। ফ্রান্সের প্যারিস জামে মসজিদ মুসলমানদের প্রধান মসজিদ। ফ্রান্সের প্যারিস জামে মসজিদ, যেটা হচ্ছে ফরাসি গভর্নমেন্ট কর্তৃক উদ্বোধন করা হয়েছিল, সেটাই প্রধান মসজিদ। কমিউনিটি সেন্টার হিসেবে এর গুরুত্ব অপরিসীম, কারণ আমরা জানি ইউরোপের ম্যাক্সিমাম দেশে মসজিদকে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। প্যারিস জামে মসজিদ আলজেরীয় নিয়ন্ত্রণে। রাষ্ট্রীয়ভাবে কোনো ফ্রান্সের কোনো মসজিদ ফরাসি সরকার নিয়ন্ত্রণ করে না, এবং ম্যাক্সিমাম মসজিদগুলো আলজেরীয় কর্তৃক নিয়ন্ত্রিত। প্যারিস জামে মসজিদ, যেটা সর্ববৃহৎ মসজিদ ফ্রান্সের, সেটা এই প্যারিস জামে মসজিদ কিন্তু নিয়ন্ত্রণ করে আবার আলজেরিয়ান সরকার বা আলজেরিয়ার অধিবাসীরা। প্যারিসে 30টি মসজিদ রয়েছে, লিওনসে 16টি মসজিদ রয়েছে, মার্লিসিতে 15টি মসজিদ রয়েছে। তাছাড়া ফ্রান্সে প্রায় 1500 মসজিদ রয়েছে, যেটা 1968 সালে বা 1982 সালে ছিল 410টি। আর বর্তমান সময়ে 1500 মসজিদ রয়েছে, যা প্রায় 80% সৌদি আরবের সহযোগিতায় নির্মিত। এই মসজিদগুলো প্রায় অধিকাংশই বলা যায় 80% সৌদি আরবের আর্থিক সহায়তায় এগুলো নিয়ন্ত্রিত। 80% মসজিদ সৌদি আরবের সহায়তায় নিয়ন্ত্রিত।
এবং ইসলাম সম্পর্কে শিশুরা তাদের প্রাথমিক জ্ঞান পায় এই মসজিদগুলো থেকে। কারণ আমি আগে বলেছি যে এই মসজিদগুলো কিন্তু ইউরোপের অধিকাংশ দেশে মসজিদগুলো ব্যবহৃত হয় কমিউনিটি সেন্টার, শিক্ষায়তন, তাদের পুনর্মিলনের একটা জায়গা হিসাবে। ফ্রান্সের মুসলমানদের অর্জন। ফ্রান্সের মুসলমানরা ডাক্তার, শিক্ষক, পুলিশ অফিসার, এমনকি পার্লামেন্ট সদস্য রয়েছে। যেমন আমরা যদি বলি যে ফ্রান্সের ইতিহাসে প্রথম মুসলিম মন্ত্রী ছিল আজম বেগম। তিনি ছিলেন ফ্রান্সের ইতিহাসে প্রথম মুসলিম মন্ত্রী। বর্তমানে ফ্রান্সের যে মন্ত্রিপরিষদ, এই মন্ত্রিপরিষদ 3 জন সদস্য রয়েছে মুসলিম। তাছাড়াও ফ্রান্সের উল্লেখযোগ্য অবদান রেখেছেন যেমন লেখক হিসেবে তাহের বিন মিলন। তিনি সম্মানজনক গণকট, ফ্রান্সের অন্যতম সম্মানজনক পুরস্কার হচ্ছে গণকট পুরস্কার, তিনি লাভ করেছেন। তিনি লেখক হিসেবে, নাম হচ্ছে তাহের বিন মিলন। তারপর যে বিখ্যাত ফুটবলার জিনেদিন জিদান, তিনি 1998 সালে যে ফ্রান্স যে বিশ্বকাপ ফুটবল ফিফা বিশ্বকাপ জয়ী হয়েছে, ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছে, তার অধিনায়ক ছিলেন এই জিনেদিন জিদান। তিনি খুবই বিখ্যাত বা জনপ্রিয়, ফ্রান্সের অন্যতম জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এই জিনেদিন জিদান। শিক্ষাক্ষেত্রে মুসলমানদের ব্যবস্থা বা মুসলমানের শিক্ষা ব্যবস্থা। ইউরোপের প্রায় সর্বোচ্চ মুসলিম সম্প্রদায়ের জন্য সম্প্রদায় বা ব্যক্তি মালিকানাধীন স্বাধীন ইসলামিক সেন্টার ও প্রতিষ্ঠান রয়েছে। ইউরোপের প্রায় সর্বোচ্চ মুসলিম সম্প্রদায়ের জন্য সম্প্রদায় বা ব্যক্তি মালিকানাধীন স্বাধীন ইসলামিক সেন্টার বা প্রতিষ্ঠান রয়েছে। তেমনি ফ্রান্সেও তার ব্যতিক্রম নয়। ইউরোপের প্রায় সব দেশে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা প্রচলিত এবং ফ্রান্সেও ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা প্রচলিত। তা সত্ত্বেও মুসলমানরা তাদের সন্তানকে বিভিন্ন ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে। যেমন 2001 সালে প্যারিসে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের জন্য, মুসলিম কলেজ, এবং 2003 সালে 2টি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে যেখানে মুসলিম ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করে থাকে। আস্তে আস্তে ফ্রান্সে মুসলমানদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। মুসলিম সংগঠন। ফ্রান্সে মুসলমানদের প্রধানত 2টা সংগঠন রয়েছে। একটা হচ্ছে ফেডারেশন অব দ্য ফ্রেঞ্চ মুসলিম, FFM, এটা মুসলমানদের অন্যতম সংগঠন, এবং দ্বিতীয় বৃহৎ সংগঠন হচ্ছে ইউনিয়ন অব দ্য ইসলামিক অর্গানাইজেশন অফ ফ্রান্স, UIOF। এই সংগঠনটি, এই 2টা সংগঠন ফ্রান্সে মুসলমানদেরকে সংঘবদ্ধ করে, তাদের দাবি দাবা প্রশাসকের কাছে উত্থাপন করে। কোনো ফরাসিদের মুসলমানদের প্রতি কোনো আক্রমণ হলে এই সংগঠনের মাধ্যমে সেই আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়। এবং এই 2টা মুসলিম সংগঠনের ভিতরে ফ্রান্সে এই 2টা সংগঠন হচ্ছে বিখ্যাত। ফ্রান্স হিজাব বিতর্ক, যেটা ফ্রান্সের উল্লেখযোগ্য অধ্যায় দখল করে রয়েছে। যেমন 1989 সালে ফ্রান্সের ধর্মনিরপেক্ষ আইনের ফলে কোন সম্প্রদায়ের ধর্মীয় প্রতীক, 1989 সালের ধর্মীয় প্রতীক যে ফ্রান্সের ধর্মীয় নিরপেক্ষতা আইনের ফলে কোন সম্প্রদায়ের ধর্মীয় প্রতীক হিসেবে কোন সম্প্রদায়ের ধর্ম প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। এবং সেটা যেহেতু হিজাব মুসলিমদের ধর্মীয় একটা অন্যতম নিদর্শন, সেতু এটাও পড়া নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আর আমরা জানি যে মুসলিম ছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে হিজাব বা মুসলিম নারীরা হিজাবকে তাদের একটা ধর্মীয় প্রতীক হিসেবে ব্যবহার করে। এবং এই নিয়ে দীর্ঘদিন যাবৎ ফ্রান্স সরকারের সাথে বা ফ্রান্সের বিভিন্ন একটা বিতর্ক চলে আসছে। এবং ধর্মীয় ঐতিহ্যের কারণে যেহেতু মুসলিম নারীরা এই হিজাব প্রদান করে, কিন্তু এটা অনেকের আবার ফ্রান্স সরকারের বা ফ্রান্সের জনগণের একটা কিন্তু পছন্দ নয়। অনেক মুসলিম বিশ্বাস করে যে মুসলিম নারীদের মাথা আবৃত করে রাখা কোরআনের নির্দেশ। আবার অন্যভাবে আমরা যদি দেখি, লাইলা বেবিস তার দ্য ভেইন নামে একটা প্রবন্ধ লিখেছিলেন ফ্রান্সে। তিনি এখানে বলছেন যে মুসলমানরা ধর্মীয় অপরিহার্য থেকে এটা পালন করে না, করে থাকে, বলে এই মানে হিজাবকে ধর্মীয় ঐতিহ্য থেকে একটা পালন করে দেয়। কিন্তু মুসলিম যুক্ত এই লাইলা বেবিস ইনি বলেছেন যে মুসলমানরা যে ধর্মীয় ঐতিহ্য থেকে পালন করে না। তিনি যেহেতু তার ব্যক্তিগত মঙ্গলা মতবাদ দিয়েছেন, কিন্তু তার পরবর্তীতে মুসলমানরা কিন্তু এই পাল্টা যুক্তি উপস্থাপন করেছেন যে স্কার্ফ পরিধান করে স্কুলের পরিবেশ সেই সময় ফরাসি সরকার নিষিদ্ধ করে দেয়। এবং ফরাসি সরকার বলতে স্কুল কর্তৃপক্ষ, তারা মনে করে যে এই আইন তাদের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। ফরাসিরা মনে করে যে এই হিজাব পরিধান করা কিন্তু ফরাসিরা মনে করে যে এটা তাদের সংবিধান পরিপন্থী, আবার মুসলমানরা মনে করে তাদের ধর্মীয় বিধানের পরিপন্থী যে এই হিজাব পরিধান নিষিদ্ধ করা। সুতরাং একটা বৈপরীত্য, কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন ক্রিয়েট হয় সেই সময়। তারা মনে করে যে এই আইন তাদের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী, মানে ফ্রান্সের আইন মুসলিমদের ধর্মীয় আইনের পরিপন্থী।
কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কিছু উদারপন্থী মুসলিম মনে করে যে মুসলমানরা রমণীদের হিজাব পরিধান বাঞ্ছনীয়, অবশ্যই পরিধান করতে হবে। ফরাসি সরকার এবং অধিকাংশ জনগণ ধর্মীয় প্রতীকী হওয়া সত্ত্বেও হিজাবের বিরোধিতা করে আসছে। এবং আমরা একটু দেখবো হিজাব বিতর্ক নিয়ে, যে মুসলিম নারীরা ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে হিজাব পরিধান করে থাকে দীর্ঘদিন থেকে, প্রাক ঐতিহাসিক কাল থেকে। বা মুসলিমের একটা উল্লেখযোগ্য অংশ বা মুসলিম মহিলারা হিজাবকে তাদের ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহার করে। 1999 সালে ফ্রান্সে যে ধর্মের নিরপেক্ষ আইন প্রচলিত হয়, সেই আইন কিন্তু সাম্প্রদায়িক প্রতীক হিসেবে হিজাবকে চিহ্নিত করা হয় এবং এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কারণ সেই সময় সেই ফরাসি আইনে বলা হয়েছিল যে ধর্মীয় চিহ্ন বহন করা ফরাসি আইনের পরিপন্থী হবে। সেজন্য 1989 সালে অক্টোবরে মাসে হিজাব পরিধান করে 3 জন ছাত্রীকে গ্যাব্রিয়াল হ্যাবেস কলেজ থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল। 1989 সালে 3 জন ছাত্রীকে গ্যাব্রিয়াস হ্যাবেন্স কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং অক্টোবর মাসে এটা হয়েছিল এবং নভেম্বর মাসে আইন করে নিষিদ্ধ করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে তাদের বহিষ্কার করা হয়েছিল 1989 সালে এবং 1989 সালে নভেম্বর মাসে কিন্তু আইন করে হিজাবকে নিষিদ্ধ করা হয় এবং ডিসেম্বর মাসে ঘোষণা করে যে শিক্ষকরাই ঠিক করবে। ফরাসি সরকার ঘোষণা দেয় যে শুধু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফরাসিদের শিক্ষকরা ঠিক করবে যে মুসলিম ছাত্রীরা হিজাব রাখতে পারবে কি পারবে না। 1990 সালে জানুয়ারি মাসে পেস্তুর কলেজ থেকে 3 জন ছাত্রীকে বহিষ্কার করা হয় হিজাব পরিহিতার অপরাধে এবং এই বহিষ্কৃত এক ছাত্রীর অভিভাবক সেই সময় গ্যাব্রিয়েল হ্যাবেস কলেজের বিরুদ্ধে মামলা করে এবং সেই সময় যে প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা করে এবং এরই ফলে সেই গ্যাব্রিয়েল হ্যাবেস কলেজের যত শিক্ষক ছিল সবাই অনশন করে এবং বাধ্য হয়ে ফরাসি সরকার এই দিকে হস্তক্ষেপ করে এবং 1994 সালে সেপ্টেম্বর মাসে স্কুলগুলো পুনরায় আইন করে হিজাব নিষিদ্ধ করে দেয় ফ্রান্সে। ফলে অক্টোবর মাসে লাইসি সেন্ট এক্সুপেরি কলেজ থেকে কিছু ছাত্রছাত্রীকে হিজাব মানে এই লাইসি সেন্ট এক্সপ্রেস কলেজ থেকে কিছু ছাত্রছাত্রী হিজাবের পক্ষে, ছাত্র এবং ছাত্রী যৌথভাবে হিজাবের পক্ষে কিন্তু বিক্ষোভ মিছিল করে। হিজাব যেহেতু নিষিদ্ধ করেছে 94 সালে সেহেতু তারা বিক্ষোভ মিছিল করে মুসলিম ছাত্রছাত্রীরা। লাইসি সেন্ট এক্সুপেরি কলেজ, এই কলেজের ছাত্রছাত্রীরা মুসলিম ছাত্রছাত্রীরা। এবং নভেম্বর মাসের 1994 সালে নভেম্বর মাসে হিজাব পরিহিতা ছাত্রীকে লাইসি সেন্ট এক্সুপেরি কলেজ থেকে বহিষ্কার করা হয়। 24 জন ছাত্রীকে নভেম্বর মাসের 24 জন ছাত্রীকে বহিষ্কার করা হয় এবং 1994 সালে হিজাব পরার জন্য প্রায় 100 ছাত্রীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল। সুতরাং হিজাব বিতর্ক ফ্রান্সে দীর্ঘদিনের এবং অনেক অংশ রাজনৈতিক একসময় রাজনৈতিক অঙ্গনে চলে যায় এটা। 2003 সালে ডিসেম্বর মাসে ফরাসি প্রেসিডেন্ট জ্যাক সিরাক 2003 সালে ফরাসি প্রেসিডেন্ট জ্যাক সিরাক বলেন যে মানে এই হিজাব হচ্ছে চার্চ এবং রাষ্ট্রের মধ্যে ফাটল সৃষ্টি করে। তিনি বলছেন যে প্রেসিডেন্ট বলছেন যে এই হিজাব চার্চ এবং রাষ্ট্রের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে এবং ফ্রান্সের বহু সংস্কৃতি এর সমাজের জন্য হিজাব একটা উদ্বেগের বিষয়। এটা হচ্ছে ফরাসি সরকার জ্যাক সিরাকের বিবৃতি এবং এর বিরুদ্ধে মুসলিম কমিউনিটিরা কিন্তু ব্যাপক প্রতিবাদ করে, তাদের সভা করে, সিম্পোজিয়াম করে ফরাসি প্রেসিডেন্টের এই উক্তির বিরুদ্ধে। তিনি বলছেন যে উহা রাষ্ট্র এবং চার্চের বিরুদ্ধে ফাটল সৃষ্টি করে এবং ফ্রান্সের বহু সাংস্কৃতিক সমাজের জন্য একটা উদ্বেগের বিষয় এই হিজাব। 2009 সালে 22 জুন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি তিনি বলেন যে ইসলামী যে বোরকা ফ্রান্সে অনুমোদিত নয়, কারণ এই ধরনের পোশাক পরিচয়ের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। মুসলমানরা কিন্তু এর ব্যাপক প্রতিবাদ করেছিল। সেই সময় এই নিকোলাস সার্কোজির এই বক্তৃতার ফলে ব্যাপকভাবে মুসলিমরা প্রতিবাদ করেছিল এবং মুসলমানরা এর ব্যাপক প্রতিবাদ করে ফরাসি সরকারের কাছে কিন্তু লিখিত অভিযোগও দেয় যে মুসলমানদের একটা ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হচ্ছে এই হিজাব। 2010 সালে 25 জানুয়ারি অবশেষে পার্লামেন্টের কমিটি সুপারিশ করে যে পাবলিক স্থাপনা যেমন হাসপাতাল এবং স্কুলে হিজাব পরিধান করা যাবে না। অবশেষে 2010 সালে 25 জানুয়ারি পার্লামেন্টের কমিটি একটা সুপারিশ করে যে পাবলিক প্লেস যেমন পাবলিক স্থাপনা যেমন হাসপাতাল এবং স্কুল সমূহে হিজাব পরিধান করা যাবে না। তবে এই নিয়ম রাস্তায় চলাফেরা বা বাসা বাড়িতে কার্যকর হবে না। সুতরাং হিজাব বিতর্ক ফরাসির একটা অন্যতম রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে এই হিজাব বিতর্ক। এবং আমরা বিভিন্ন সময় দেখি যে হিজাব পরার অপরাধে চাকরিচ্যুত হচ্ছে, হিজাব পরার অপরাধে রাস্তায় নির্যাতন এসে বা নিগ্রহের শিকার হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এই হিজাব পরার অপরাধে।
এই কারণ ফ্রান্সের উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম নারীরা কিন্তু চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে এই হিজাব পরার কারণে। তারপরেও মুসলিমরা তাদের ধর্ম বা বাহ্যিক একটা অংশ হিসেবে হিজাব পরিধান করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে যে ফ্রান্সে মুসলমানদের আগমন, বিকাশ, উত্থান, বিভিন্ন অবস্থার উপরে আলোচনা করলাম। এই সম্পর্কে আমরা যদি আরো বিস্তারিত দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে মুসলিম মাইনরিটিস ইন দা ওয়ার্ল্ড টুডে, এম আলী কেত্তানের বই আমরা ফ্রান্স সম্পর্কে বিস্তারিত এখানে পাবো। তাছাড়া আমরা জর্জেন এস নেলসন তার মুসলিম ইন দা ওয়েস্টার্ন ইউরোপ এই বইতে পাবো। তাছাড়া সমসাময়িককালে বিভিন্ন অনলাইন ম্যাগাজিন এবং উইকিপিডিয়াতে আমরা উল্লেখযোগ্য সংখ্যক এই ফ্রান্স সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবো। আর আজকের এই করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ভিতরে এই শিক্ষার্থীদের আজকের এই ক্লাস কিছুটা হলেও উপকার আসবে বলে আমি মনে করি। তো সেই নেক্সট আমি অন্য কোনো টপিক নিয়ে হয়তো তোমাদের সামনে হাজির হবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য তোমরা কিন্তু লেখাপড়া চালিয়ে যাবো। তো আজকের পর্যন্তই, সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।